ইডেন গার্ডেন্সের ভেতরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ইডেন গার্ডেন্সের এল ব্লক থেকে এই ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজকে সাত সকালে। ইডেন গার্ডেন্স সেখান থেকে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এল ব্লক থেকে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে তার পরিচয় কি একটু জানার চেষ্টা করব। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, ইডেন গার্ডেন্সের ভেতরে ঝুলন্ত দেহ কি জানা যাচ্ছে? দেখো, মূলত ইডেন গার্ডেনে যারা কর্মচারী আছে বা সেখানে যারা কাজ করেন তাদেরই একজন পরিচিত বা তিনি যেখানে থাকেন ধনঞ্জয় বারিক তার নাম, এবং তারই সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে আজকে ময়দান থানা সকাল 7:30 নাগাদ। মূলত যেটা জানা যাচ্ছে যে তিনি সেখানে ছিলেন এবং তার বেশ কিছু সমস্যা ছিল, এবং এই যে সমস্যা ছিল সেই জায়গায় হয়তো সে মানসিক অবস্থাতে ভুগতে পারে। এই পুরো বিষয়টা বর্তমানে ময়দান থানা দেখছে এবং ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করেছে, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং ঠিক যেই ঘটনাস্থল সেখানে কিন্তু পরিদর্শন করছে ময়দান থানার আধিকারিকরা। আচ্ছা, কি কারণে হঠাৎ এরকম ঘটনা তার পরিবার সূত্রে কিছু জানা যাচ্ছে? ইতিমধ্যেই তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে, এবং যেহেতু তার চাকরি নিয়ে কোনো একটি সমস্যা ছিল সেই বিষয়টাও কিন্তু মূলত জানার চেষ্টা করা হচ্ছে পুলিশ, এবং বর্তমানে ঘটনাস্থলে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত রয়েছে। বেশ, ধন্যবাদ সুশোভন, নজর রাখো তুমি। পরে খবরে চোখ রাখবো। নরেন্দ্রপুরে অপহৃত যুবককে উদ্ধার পুলিশের। 2 লক্ষ টাকা মুক্তিপঞ্চে যুবককে অপহরণের অভিযোগ ওঠে। পুলিশের জালে এক অভিযুক্ত। রবিবার সকালে বাড়ি থেকে বেরোন স্বর্ণদীপ মণ্ডল। 10 ঘন্টা পরও বাড়িতে না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। অভিযোগ, স্বর্ণদীপের পরিবারের কাছে মুক্তিপঞ্চে এরপরে ফোন আসে। 3 বার ফোন করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানাতে অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার, আর রাতেই পুলিশ তদন্তে নেমে ভোর রাতে কেএলসি থানার কাটাতলা এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকেই স্বর্ণদীপকেও পুলিশ উদ্ধার করে। তবে এই ঘটনাতে আরও কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ করেই জানতে চাইছে পুলিশ। পরে খবরে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উড়ে গিয়েছেন দিল্লিতে। তার এবারে সফর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, সেখানে তৃণমূলের 2 শীর্ষ নেতা উপস্থিত থাকবেন আগামীকাল। এদিকে দলীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে গতকাল আমরা দেখেছি কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী। মমতা কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক কবে মুখ্যমন্ত্রী হবেন সবই শোনা গেল তাঁর গলাতেই। রাজনীতি সম্ভাবনা শিল্প, তাই অনেকেই আগাম ভবিষ্যৎবাণী করতে চান না। কিন্তু এ রাজ্যের রাজনীতিতে তারিখ নিয়ে চর্চা রোজকার বিষয়। রাজ্যের তৃণমূল সরকার কতদিন টিকতে পারে তা নিয়ে রাজ্যের বিরোধী শিবির একাধিকবার তারিখ ও সালের উল্লেখ করেছে। পাল্টা তৃণমূল শিবিরও কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের সময়কাল সম্পর্কে সময়সীমা বেঁধে দিয়েছে। সবই যেন সময়ের খেলা। আর এই সময়ের গল্পেই এবার নাম লেখালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে মুখ্যমন্ত্রী হবেন, কুণাল শোনালেন ভবিষ্যৎ। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি 2036 অব্দি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাসের মধ্যেই লোকসভা ভোট। বিজেপি শিবির আত্মবিশ্বাসী, আগামী লোকসভা ভোটে বিজয় পতাকা উঠবে আর রাজ্যে নাকি তৃণমূল সরকারের পতন হবে। কুণালের এই মন্তব্যের পর কি বলছেন তারা? বাম শিবিরের মতটাই বাকি। আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে, একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই। 25টা পার করে দেখুন, তৃণমূল কংগ্রেস সরকার 2026 পর্যন্ত যেতে পারবেন, এটা তৃণমূল কংগ্রেসও জানে। 2024-এর তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে যাবে। ওর বলা উচিত ছিল 2046, 2056 কিছু একটা বলা উচিত ছিল, কারণ নিশ্চয়ই ওর দলের কোনো নেতা চাইবেন মুখ্যমন্ত্রী 2036, তারপরে ভাইপো। এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব? 2026-এই ভাইপো হোক। ফলে কেউ বলবেন পিসি থাকুক, কেউ বলবেন ভাইপো হোক। শীতের হাওয়ায় সরগরম রাজনীতি। এর মাঝেই রবিবার দুপুরে দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে ঠাসা কর্মসূচি তার। সোমবার দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক। রাজ্যের দাবি দাওয়া আদায়ে মুখ্যমন্ত্রীর সফর। দিল্লি যাওয়ার আগে অভিযোগ, স্বাস্থ্যক্ষেত্রেও টাকা আটকে রেখেছে কেন্দ্র।
স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, এটা কি গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে। পরিকল্পিত পরিকল্পনা, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্য যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ বিরোধী শিবিরের। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন শুধু টাকা আদায় করার জন্য যাচ্ছেন না, মুখে বলছেন, আমার তো মনে হয় পা ধরতে যাচ্ছেন। পা ধরে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। যদি দম থাকে, যদি সত্যি পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়ে থাকে, তাহলে পিসি আর খোকাবাবু মিলে মোদির ঘরের দরজায় অবস্থান অনশনে বসুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন দিল্লির বুকে কিছুটা দাগ কেটেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজধানীর বুকে তৃণমূল। কি হবে এই 3 দিনে? রাজনৈতিক মহলের যেমন চোখ, তেমনি তাকিয়ে আছেন সেই মানুষগুলো যারা বিভিন্ন প্রকল্পের টাকা থেকে বঞ্চিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবারে দেশের সবচেয়ে বড় খবর TV9 বাংলাতে। পাক অধিকৃত কাশ্মীরে উড়বে কি তেরঙ্গা নিশান? TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই প্রত্যয়ের কথাই শুনিয়েছেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুনুন কি বললেন। এটা দীর্ঘদিন অনেক ধরেই ভাবছে যে পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেত্রে সেখানে কোনো বড় পদক্ষেপ হয়ে যেতে পারে কিনা, এরকম একটা ধারণা, বিশেষ করে লোকসভা ভোটের আগে এটা লোকের মধ্যে একটা প্রশ্ন আছে। আপনি কি বলবেন? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যতক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির মতন একজন কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতন লোক যতক্ষণ পর্যন্ত আছেন, 370-এর মতন কঠিন ধারা যদি আমরা কাশ্মীরের যে অভিশাপ ছিল সেটাকে যদি আমরা এই দুজনের নেতৃত্বে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, আমরা 35A ধারাকে আমরা সেখান থেকে উঠিয়ে দিতে পারি, লাল চকে যদি ভারতের তিরঙ্গা ঝান্ডা উঠতে পারে, নিশ্চিতভাবে পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে কোনোদিন সকালে হঠাৎ করে উঠে দেখবে তিরঙ্গা ঝান্ডা উঠছে, এটা অবাক হওয়ার কিছু নেই। বন্ধুত্বের হাত বাড়ালে ভারতও হাত বাড়াবে, কিন্তু সীমান্ত পারের প্রতিবেশীরা যদি লাগাতার সন্ত্রাসের রক্তচক্ষু দেখায়, শক্ত হাতেই সেই সন্ত্রাস মোকাবিলায় প্রত্যয়ী আমরা। তাহলে হুঁশিয়ার পাকিস্তান, এবারে ঘরে ফিরবে পাক অধিকৃত কাশ্মীর। আর সেদিনই তো সদর্পে ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে। जम्मू में पहले 37 सीटें थी, 37 सीटें थी, ये भी न्याय का सवाल है। जम्मू में पहले 37 सीटें थी, अब 43 हुई है, 43 हुई है। कश्मीर में पहले 46 थी, अब 47 हुई है। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। জম্মু কাশ্মীর বিধানসভায় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব পেশ করছিলেন অমিত শাহ। তখনই বললেন, পাক অধিকৃত কাশ্মীরের জন্য 24 আসন সংরক্ষিত রাখা হচ্ছে। 24-এর লোকসভার আগে কি মিশন পিওকে? এই তো সেদিন ইঙ্গিতটা দিয়েছিলেন দেশের প্রাক্তন সেনাপ্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী VK সিং। देखिए, पीओके अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करें। पीओके अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करें। और पाक ऑक्यूपाई कश्मीर की 24 सीटें, क्योंकि वो हमारा है, हमने रिजर्व रखी है मान्यवर, 24 सीटों को। 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাক অধিকৃত কাশ্মীর, জনসংখ্যা প্রায় 52 লক্ষ। দেশভাগের পর থেকেই এই অঞ্চল জবরদখল করে রেখেছে পাকিস্তান। শুধু জবরদখলই নয়, পাক অধিকৃত কাশ্মীরকে সন্ত্রাসের পীঠস্থান বানিয়ে ফেলেছেন তারা। এখন দেনার দায়ে সেই দখল করা এলাকারই কিছু অংশ কার্যত চীনের হাতে তুলে দিচ্ছে তারা। এই অবস্থায় দাঁড়িয়ে গত জুন মাসেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। पीओके पर सिर्फ गैर कानूनी कब्जा कर लेने से पाकिस्तान की कोई लोकस स्टैंडाई नहीं बनती है। भारत की संसद में पीओके को लेकर एक सर्वसम्मत प्रस्ताव पारित है कि वह भारत का ही हिस्सा था, है और आगे भी हम मानते रहेंगे। और इस मंशा को एक नहीं, कम से कम 3 प्रस्ताव संसद में इस मंशा को लेकर पारित किए जा चुके हैं। সেই পথে হেঁটেই আরও এক কদম, এবার মিশন পিওকে। ভোটের আগে হতে পারে না, সেটা তো আমি এইভাবে বলবো না, বা
এই যে দুজনের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী, ওনারা তো এইভাবে আগাম জানিয়ে কিছু করে না। আমরা 370-এর ক্ষেত্রে দেখেছি। আমরা হয়তো অনেকেই অবগত ছিলাম না যে দুদিন বাদেই 370-র মতন রিমুভ করার জন্য বিল পার্লামেন্টে আসতে চলছে, বাট সাডেনলি এসছে। তো স্বাভাবিকভাবেই আমরা যাদের উপর নির্ভর করছি, এই দুজন ব্যক্তি এমন ব্যক্তি যে দেশের জন্য, দেশের সুরক্ষার জন্য, দেশের সম্মানের জন্য যা 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 প্রয়োজন সেটা তারা করতে পারে। দীপ্ততনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার একটু আবহাওয়ার খবরে চোখ রাখবো। এখন তো শীতের বেশ ভালোই আমেজ, কিন্তু তাতে মনে হয় পরবর্তীতে একটু ব্যাঘাত ঘটতে চলেছে। তার কারণ যেটা আমরা জানতে পারছি, বড়দিনের আগে তাপমাত্রা বাড়তে পারে খানিকটা হলো। কেন, আবহাওয়া দপ্তর কি বলছে জানবো। আমার সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন। কমলেশ, আবহাওয়া দপ্তর কি বলছে? শীতে কাঁটা বড়দিনের আগে? একেবারেই কোয়েল, বড়দিনের আগে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, ফলে উত্তর ভারত থেকে যে টানা জলীয় ঠান্ডা বাতাস, শুকনো বাতাস ঢুকছে, সেই ধারাবাহিকতায় একটা ছেদ পড়ে যাবে। ফলে জলীয় বাষ্প ঢুকলে আকাশ মেঘলা হয়ে যেতে পারে। বৃষ্টি হবে কিনা এখনো স্পষ্ট নয়, কিন্তু বড়দিনের আগে কলকাতার এবং দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা হয়ে যেতে পারে। ফলে রাতের তাপমাত্রা এখন যেটা ধরো কলকাতায় 14 ডিগ্রি রয়েছে, সেটা বাড়তে বাড়তে 16-17 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। জেলার দিকে যদি দেখা যায় যে তাপমাত্রাটা এখন 10-11 ডিগ্রিতে ঘোরাফেরা করছে, সেটাও বেড়ে 13-14 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অর্থাৎ বড়দিনের আগে শীতের কাটা, এটা বলাই যায়। বড়দিনের পরে নিশ্চয়ই শীত আবার ফিরবে, সেই খবর পেলে নিশ্চয়ই সবার সঙ্গে আমরা শেয়ার করতে পারবো। কোয়েল, মানে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই? না, এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হতে পারে কিনা সেটা অবহিত নজর রাখছে। বেশ, ধন্যবাদ কমলেশ।